বিনিয়োগ একটা খুবই নিম্ন পর্যায়ে আছে। অর্থনীতির যে সমস্ত কাঠামোগত সমস্যা সেগুলো তো রয়েই গেছে। আকাশচুম্বী প্রাসাদ তৈরি করার আকাঙ্ক্ষাটা অনেক সময় বাস্তবসম্মত মনে নাও হতে পারে। থোক বরাদ্দে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিটাও আছে, নীতি কাঠামো তো ঠিকই আছে, কিন্তু বুনিয়াদ তো অনেক দুর্বল। ব্যাংকের থেকে যদি ওনারাই এত ঋণ করে নেন তাহলে ব্যক্তি খাতে কিভাবে পাবে? ওনাদের যে সেবা দেওয়ার যে মান, সেই মানের একটা মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। বিশ্বাস করে বোকা হওয়া একদিকে ভালো, অবিশ্বাস করে আগের থেকে সমালোচনা করার চেয়ে বোকা করে শেখে, চালাক অন্যকে দেখে শেখে। আমি ভরসা করে থাকতে চাই যে এই সরকার চালাক সরকার, তারা বিগত সরকারের সমস্যাগুলো দেখে শিক্ষা নিবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। আপনারা জানেন যে আজ বেলা ৩টায় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার জীবনের প্রথম বাজেট পেশ করেছেন। নিঃসন্দেহে একটা বড় বাজেট যদি আমরা আগের বাজেটের সাথে তুলনা করি, যদিও এখানে হিসাব নিকাশ রয়েছে যদি আমরা জিডিপির অনুপাতে তুলনা করি। তবে আমাদের অতিথি এমন একজন যিনি সরাসরি বাজেট অধিবেশন থেকে আমাদের এখানে চলে এসেছেন। আমরা তার সেখানকার অভিজ্ঞতা একের সাথে বাজেট নিয়ে নানামুখী বিশ্লেষণ, গভীর বিশ্লেষণ আসলে জানতে চেষ্টা করব। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো সিপিডি, আমাদের আজকের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। কষ্ট যে হয়েছে আমরা বুঝতে পারছি। আপনি তো সেখানে ছিলেন। বাজেট বক্তৃতার যে ৩টা শব্দ আমরা দেখলাম, যে মানবিক, গণতান্ত্রিক এবং একটা উজ্জীবিত অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী তার প্রথম বাজেটটি দিয়েছেন। এই ৩টি শব্দকে আপনি কিভাবে দেখেন? আমি তো ইতিবাচকভাবে দেখি ৩টি শব্দকে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার প্রথম অংশ যেখানে সাধারণত নীতি কাঠামো থাকে এবং পরবর্তী বিভিন্ন ধরনের প্রস্তাবগুলি আসে, বিশেষ করে কর, শুল্ক ইত্যাদি সম্পর্কিত বিষয়। তো প্রথমে যে নীতি কাঠামোটা উনি উপস্থাপন করেছেন, সেখানে যেটা আগেও উনি বলেছেন যে ৩টা আর শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। তো যেটা উনি বলতে চেয়েছেন বাজেট বক্তৃতায়, যে প্রথম বছরটা সেটা হলো রিকভারির বছর, এবং সেই রিকভারির বছরটা মানে পুনরুজ্জীবনের বছরটাতে উনি যেই নীতি কাঠামোটাকে দাঁড় করিয়েছেন, সেই নীতি কাঠামোর ভিতরে গুরুত্ব পেয়েছে যেই শব্দগুলি আপনি ব্যবহার করলেন, তারই এক ধরনের প্রতিধ্বনি সেই হিসেবে। সেটা হলো যে কর্মসংস্থানের বিষয়, আপনার বিভিন্ন ধরনের প্রান্তিক মানুষের কথা, সেটার ভিতরে কেমন করে ওই কর্মপরিবেশকে সঠিক করার ক্ষেত্রে উদারীকরণ বা বিনিয়ন্ত্রণের কথা, যেটা উনি সম্প্রতি প্রায় বলে থাকেন। একই সাথে আর্থিক খাতের সংস্কার, জ্বালানি খাতে জ্বালানি নিরাপত্তার বিষয়টি ইত্যাদি উনি উত্থাপন করেছেন। সেহেতু নীতি কাঠামোর দিক থেকে ওই যে মানবিকতার যে প্রশ্নটি আছে বা গণতান্ত্রিক অর্থনীতির যে প্রতিশ্রুতিটা আছে, সেটা হয়তো অনুরণিত হয় বলে আমার মনে হয়। সেই চিন্তাটা ওখানে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। এবং যেটাতে দেখা যাচ্ছে সেটা হলো, আমি লক্ষ্য করছি যে ২-৩টি বিষয় এই যে অভীষ্ট, সেই অভীষ্টকে অর্জন করার ক্ষেত্রে উনি সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। একটা হলো অর্থনীতি পুনরুজ্জীবনের ক্ষেত্রে উনি বিনিয়ন্ত্রণ এবং উদারীকরণের কথা বলছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় কমানোর ক্ষেত্রে, যেটা আমরা কস্ট অফ ডুইং বিজনেস বলি, সেইটা। কারণ এখন বিনিয়োগ একটা খুবই নিম্ন পর্যায়ে আছে এবং এটার সাথে কর্মসংস্থান ওতপ্রোতভাবে জড়িত, এটা একটা। দ্বিতীয় যেটা হলো সেটা হলো মানবিক তার দৃষ্টিভঙ্গি থেকে হলো যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যে তুলনামূলকভাবে বাড়তি অর্থটা যাবে, সেটা শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এবং নির্দিষ্ট গোষ্ঠী লক্ষ্যভিত্তিকভাবে দেওয়ার কথা উনি বলছেন ওখানে। আর তৃতীয়ত যেটা আছে বিভিন্ন জায়গাতে, ইংরেজিতে আমরা বলি ক্রস কাটিং, আড়াআড়িভাবে এটা আছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল ইন্টিগ্রেশন। অর্থাৎ এই ডিজিটাল অন্তর্ভুক্তির ভিতর দিয়ে এখানে একদিকে যেমন দক্ষতা বৃদ্ধির বিষয় আছে, অপরদিকে সমতা আনার ক্ষেত্রে মানুষের অন্তর্ভুক্তির কথাও সেইভাবে আছে। সেই অর্থে আপনি যদি এক কথায় বলেন, আমি মনে করি নীতি কাঠামোটার ভিতরে কিছুটা চিন্তা গেছে। রাইট। আপনি তো বহু বাজেট অধিবেশন, বক্তৃতা শুনেছেন, দেখেছেন।
অন্য 8-10টা বাজেট এটা আমার বক্তৃতার কি চেয়ে সৌভাগ্য না দুর্ভাগ্য আমি বুঝে উঠতে সেটা পারি না। আপনি মূল্যায়ন ভালো করতে পারবেন, তবে অন্য 8-10টা বাজেট থেকে আজকের বাজেট বক্তৃতায় আপনি কি আলাদা বা মানে কি উৎসাহব্যঞ্জক পেলেন? যেটা আমি নিয়ে আপনি মনে করি আশাবাদী? যে উৎসাহের জায়গাটা আমি একটু আগেই যেগুলি বললাম সেটা হলো একটা চিন্তা এখানে গেছে এবং একটা অর্থনৈতিক দর্শনের প্রতিফলন করার চেষ্টা করা হয়েছে, সেহেতু এইটা মানে সেই অর্থে নতুনত্বর জায়গা। কিন্তু পুরনো জায়গায় যেটা হলো সেটা হলো অর্থনীতির যে সমস্ত কাঠামোগত সমস্যা সেগুলো তো রয়েই গেছে। সেহেতু আপনি একটা দুর্বল বুনিয়াদের উপরে একটা সেই অর্থে আকাশচুম্বী প্রাসাদ তৈরি করার আকাঙ্ক্ষাটা অনেক সময় বাস্তবসম্মত মনে নাও হতে পারে, যদি না ওই জায়গাটার শক্তিশালী করার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে না পারি এবং যদি চিহ্নিত করি সেগুলিকে বাস্তবায়ন করতে না পারি। বললেন না, ইংরেজিতে বলে দে টেস্ট অফ দ্য মানে পুডিং ইজ ইন ইটিং, খেলে পরেই বোঝা যায় মিষ্টি বেশি না কম। তো এই তো বাস্তবায়ন হলে বোঝা যাবে। গত বাজেটের পরিণতি কি হয়েছে এ ব্যাপারেও তো আমরা জানি। সেহেতু বিশেষ শুধু করে গত না গেল কয়েকটা বাজেটের পরিণতি সম্পর্কে, কিন্তু আপনি একটা কথা বলেন যে আমাদের বাজেটের যে দুইটা পার্ট, একটা যদি সাহিত্য পাঠ বা অন্তর্নিহিত পাঠ যেটা বলি, এবং আরেকটা আর্থিক কাঠামো সংক্রান্ত। সাহিত্য পাঠটা বরাবরই আমাদের ভালো হয় এবং আর্থিক কাঠামো সংক্রান্তটা বরাবরই দুর্বল হয়। তাহলে কি এটা দুইটা ব্যক্তি বা দুইটা পার্টি এটা নির্মাণ করেন? কেন এত অসামঞ্জস্য থাকে? আমি বলবো যে এইবারের পার্থক্যটা হলো এই যে একটা বড় ধরনের আর্থিক কাঠামো যেখানে আয় ব্যয় এবং ঘাটতির অর্থায়নের বিষয়টি থাকে, তার বাইরে যে সমস্ত ব্যবস্থা থাকে, যে সমস্ত ইংরেজিতে আমরা মেজার বলি, মানে পদক্ষেপগুলি থাকে, আমি মনে করি এই পদক্ষেপগুলি আগে অনেকের চেয়ে ওনারা চিন্তাশীলভাবে তৈরি করেছেন। সেহেতু আপনি বিভিন্ন খাতওয়ারি যদি দেখেন এটাকে ওই উদারীকরণ এবং বিনিয়ন্ত্রণের অংশ হিসেবে সেটার ভিতরে চিন্তা আছে বলে মনে হয়। যেমন করে আপনার বিভিন্ন জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কোথায় কোথায় প্রয়োজনীয় বিষয়ে ভ্যাট কমানো হবে, যদিও আবার ভ্যাটের আপনার পরিধি বাড়ানো হবে, সেইটা একটা বড় জিনিস ওনারা যেটা করেছেন সেটা আগের কোনো বাজেটে ছিল না। সেটা হলো প্রেডিক্টেবিলিটি, মানে এটা প্রক্ষেপণটা বা আন্দাজ আগামীটা দেখতে করার ক্ষেত্রে একটা এক ধরনের নিশ্চয়তা দেওয়া। 5 বছরের হিসাব ওনারা সামনে নিয়ে এসেছেন, অর্থাৎ আগামীতে আয়কর কি হবে পরবর্তী এই বছর শুধু না আগামী 4 বছর, সেটা ওনারা বলেছেন। এটা তো মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে মোটামুটি না, মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে সুনির্দিষ্টভাবে করের স্তর অনুযায়ী কি করের মাত্রা হবে সেটা বলা থাকে না। ওটার মোট কর কত না আহরণ করবেন সেটা থাকে। আমি আপনাকে মধ্যমেয়াদী কাঠামো যখন তুললেন ওইটি আলোচনায় আসব। সেহেতু আমি এই ক্ষেত্রে যেটা মূল বিষয় হয়ে দাঁড়ায় যে এই সমস্ত পদক্ষেপ দিয়ে ওনারা যে এই ধরনের অর্থ সংগ্রহ করবেন সেই প্রাক্কলনটা ওনারা যৌক্তিকভাবে করেছেন কিনা, এইখান থেকেই আমার সংশয় সূত্রপাত। এবং সংশয় সূত্রপাতটা হলো এই, যে সমস্ত আর্থিক পদক্ষেপ ওনারা দিলেন তার ফলে ওনারা যে বাড়তি অর্থটা পাবেন সেই আর্থিক পাওয়ার ক্ষেত্রে ওনারা কোনো হিসাব দেন নাই। অর্থাৎ আমি কোন কোন ক্ষেত্র থেকে আর্থিক ছাড় দিলাম তাতে আমার কত টাকা চলে গেল, আর কোন কোন এলাকাতে আমি কত বেশি সম্প্রসারণ করে আয় করব সেইটা থেকে নিট আমার কত বাড়বে, এবং সবগুলো নিট যোগ দিলে পরে ওই যে জাতীয় রাজস্ব বোর্ডকে যেই প্রাক্কলনের বোঝা ঘাড়ে তুলে দেওয়া হয়েছে সেই বোঝা কি অতখানি ওজন হবে কি হবে না। আমি আপনার এটাই একটা বড় বিষয়। কথার প্রেক্ষিতে একটা মানে আমি একটু দ্বিমত করেই প্রশ্নটা করব। আপনি বলছিলেন যে বরাদ্দ বিভাজনে মোটামুটিভাবে একটা সামঞ্জস্যপূর্ণ চিত্র তারা রাখতে পেরেছেন, স্বাস্থ্য শিক্ষায় মোটামুটি গুরুত্ব দিই, কিন্তু স্বাস্থ্য খাতে সবশেষ বাজেটে বা চলতি বাজেটে 35,000 কোটি টাকার মতো বরাদ্দ ছিল, এবার সেটা 69,000 কোটি, 95% তারা বাড়িয়েছেন। কিন্তু 10 মাসের বাস্তবায়নের হার কিন্তু সবচেয়ে কম যে মন্ত্রণালয়গুলো, স্বাস্থ্য তার একটা। আপনি এটাকে কি সমর্থন করেন? আমি তো তৃতীয় প্রশ্নে আসার সুযোগই দিলেন না, আমি তার আগে আপনি প্রশ্ন করলেন। সেটা হলো যে প্রথম বিষয় হলো নীতি কাঠামোর সাথে আর্থিক কাঠামোর কি পার্থক্য বা এটার ভিতরে সামঞ্জস্য আছে কিনা। তৃতীয় যে বিষয়টি আছে সেটা হলো যে প্রবৃদ্ধির ধারা শ্লথ হয়ে গেছে, বিনিয়োগের ধারা শ্লথ হয়ে গেছে, বাস্তবায়নের ধারা শ্লথ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই বাজেটের যে নীতি কাঠামো দিয়েছে তা কতখানি সামঞ্জস্যপূর্ণ, ওইটার সাথে যুক্ত হলো যে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা অর্জন করার জন্য যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি সঠিকভাবে মানসম্পন্নভাবে
খরচ করতে পারবে কিনা, সেইটা এই বাজেটের ভিতর দিয়ে সেই নিশ্চয়তাটা সেইভাবে স্বস্তিদায়কভাবে আসেনি। এবং আরও যেটা আসেনি সেটা হলো যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে তার একটা বড় অংশ হলো থোক বরাদ্দে আছে, এবং থোক বরাদ্দে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিটাও আছে। এটাতে দুশ্চিন্তার সৃষ্টি হয় এই জন্য যে যেহেতু আপনি খাতওয়ারি ওইটাকে থোকে রেখে দিয়েছেন, যদি কোনো কারণে আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে এসে আপনি দেখেন যে আপনার অর্থ যেভাবে আসবে মনে করেছিলেন রাজস্ব আসেনি, তখন থোক বরাদ্দগুলো ছেটে ফেলার সুযোগ থাকবে। সেহেতু বরাদ্দ ঠিকই হয়েছে, এটা কিন্তু ওই বরাদ্দটা ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা হবে সেটা একটা বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় ওই বরাদ্দের অর্থটা আমি পাবো কিনা। এর আগে আমাদের যে সমস্ত সমস্যা হয়েছে সেটা হলো যে আমরা ব্যয় করতে পারিনি, একটা বড় কারণ হয় বিভিন্ন প্রকল্পগত সমস্যা থাকে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা থাকে যে একটা বিদেশি টাকা ব্যবহার করতে হলে অন্তত 2-3 টাকা দেশীয় টাকা লাগে। সেই টাকাটা যদি না থাকে তাহলে তো হবে না। সেই জন্যই আমি আপনাকে বলছিলাম নীতি কাঠামো তো ঠিকই আছে, কিন্তু বুনিয়াদ তো অনেক দুর্বল। এখন এই নীতি কাঠামোকে বুনিয়াদের সাথে মিলাতে হলে যেটা লাগে সেটা হলো সংস্কার। সেই সংস্কারের জায়গাটাই গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী তার বক্তৃতার ভিতরে জ্বালানি এবং আর্থিক খাত, যে দুটোকে আমি সর্বদা ফুসফুসের সাথে তুলনা করি, সেটা ওনারা উল্লেখ করেছেন, কিন্তু ওইটার যে আরও বেশি গভীরে যে সুনির্দিষ্টভাবে, ইংরেজিতে বলি গ্র্যানুলার, অর্থাৎ খুঁটিনাটিগুলো যে বলবেন সেই খুঁটিনাটিগুলো কিন্তু ওইখানে নাই এই মুহূর্তে। যেহেতু বুনিয়াদটা দুর্বল, আপনি একাধিকবার এই শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু তার লক্ষ্যমাত্রা কিন্তু খানিকটা উচ্চাভিলাষী। আমরা প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেটের আকার সব কিছুর সাথে যদি তুলনা করি, এই দুর্বল বুনিয়াদে তিনি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিলেন, এটা কি তার ঠিক হয়েছে নেওয়াটা? এটা ওনার রাজনৈতিক বাস্তবতা। উনি তো আর আমাদের মতো নীতি বিশ্লেষক, অর্থনীতিবিদ না হন না। আমাদের সেই অর্থে জাতীয় দেশ পরিচালনা করার দায়িত্বও নেই, নিজের দলের সংসদ সদস্যদের টেবিল থাপড়ানোর দরকারও আমাদের করে না, ওনাদের করে। সেহেতু ওনাদের যে বাজেটটা দিতে হয়েছে নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে, সেই বাজেটের ভিতরে ওনারা আশার উদ্রেক করার জন্য এই সমস্ত বিভিন্ন লক্ষ্যমাত্রা ওনারা দিয়েছেন। মূল্যস্ফীতি তার একটা বড় বিষয়, রাজস্ব আহরণ তার একটা বড় বিষয়, এই যে বরাদ্দ তার একটা বড় বিষয়। যত পরিমাণে ওনারা ঋণ নেবেন মনে করেছেন বিদেশ থেকে $9.5 বিলিয়ন কথা, সেটা একটা বড় বিষয়। ব্যাংকের থেকে যদি ওনারাই এত ঋণ করে নেন তাহলে ব্যক্তি খাতে কীভাবে পাবে, এটা আরেকটা বড় বিষয়। সেহেতু এগুলি হলো অর্থনৈতিক প্রয়োজনের নিরিখে ওনাদের রাজনৈতিক প্রত্যাশাকে, চাপকে ওনাকে প্রতিফলন করতে হয়েছে বলে আমি আশঙ্কা করি আর কি। এখন এটা উনি কিভাবে দক্ষতা এবং সমঝোতার ভিতর দিয়ে আগামী দিনে এটাকে বাস্তবায়ন করবেন সেই পথরেখাটা ওনাকে দিতে হবে। আপনার অবজারভেশনটা জানবো যে বেতন ভাতা সরকারি কর্মকর্তাদের দিতে হবে, এটা গোপন করার কিছু নাই বা আলাদাভাবে দেখানোর কিছু নাই, কারণ এখানে অফিসারদের বেতন ভাতা কত হবে প্রতি বছরই সেটা থাকে। কেন আমি নতুন পে স্কেলের অংশটা থোক বরাদ্দের মধ্যে রাখলাম? এখানে কি আমি লুকানোর চেষ্টা করলাম কিছু? আমি মনে করি না হয়তো লুকানোর চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো এখনও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে ধাপে ধাপে ওনারা করবেন। ধাপে ধাপে করবেনই তো বলেছেন, প্রথমে 50%, পরের বছর 50% এবং তৃতীয় বছরের থেকে ভাতাগুলো দিবেন। এবং যখন ভাতা দিবেন তাহলে আগের 2 বছরের ভাতা দিবেন কি দিবেন না, পরের বছর যখন দ্বিতীয় বছরে 50% যখন দিবেন তখন আগের বছরে 50% দিবেন কি দিবেন না, ইত্যাদি হিসাবের ব্যাপার রয়ে গেছে। আমার ধারণা যে ওনারা এই হিসাব করে শেষ করে উঠতে পারেন নাই। এবং এটার অন্য দিকটা হলো অর্থের যে সংস্থানের কথা ওনারা বলছেন, প্রাক্কলন করছেন, ওনারা নিজেরাই হয়তো নিশ্চিত না যে এত অর্থ ওনারা পাবেন। সেহেতু সেই ক্ষেত্রে অনেক সময় থোক বরাদ্দ আপনার একদিকে আর্থিক শৃঙ্খলা নষ্ট করে, আবার অপরদিকে ওনাদের জন্য এক ধরনের আর্থিক নমনীয়তার সুযোগ করে দেয়। আমি মনে করি ওনারা সেইভাবে একটা চতুর পদক্ষেপের ভিতরে এগিয়েছেন। তাহলে কি এই আংশিক বাস্তবায়নের পক্ষে আপনি বেতন কাঠামো? আমি মনে করি অবশ্যই করতে হবে। 2015 সালের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় নাই, বিভিন্ন ধরনের ভাতা টাতা হয়েছে ইত্যাদি। আমি শুধু বৃদ্ধির পক্ষে না, আমি এই বৃদ্ধিটাকে একটি কাঠামোগত নিশ্চয়তার ভিতরে নিয়ে আসার পক্ষপাতী, যাতে করে এই ধরনের পরিস্থিতির যেন উদ্রেক না হয় যে সরকারি কর্মকর্তাদের কাছে আমরা যেই
প্রত্যাশাটা করি, যে দক্ষতা এবং যে ধরনের সেবা প্রত্যাশা করি, এবং যে দুর্নীতিমুক্ত এবং অপবাদমুক্ত একটা অবস্থায় থাকতে চাই, তাহলে ওনাদের পারিতোষিকের একটা বিশ্বাসযোগ্য ব্যবস্থা করতে হবে। এটার সাথে সাথে আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে ওনাদের যে সেবা দেওয়ার যে মান, সেই মানের একটা মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। বিগত সরকার অ্যাপ্রাইজাল এর উপরে কন্ট্রাক্ট করতে চেয়েছিল, পরিসম্পাদনের উপর চুক্তি করতে চেয়েছিল, সেটা খুব সফল হয়েছে এটা বলতে পারবো না। যেহেতু বিভিন্ন দেশে এই ব্যবস্থা আছে যে দক্ষতা এবং তাদের সেবার মানকে মূল্যায়ন করার একটা পদ্ধতি, সেই সংস্কারটাও সাথে লাগবে। আমার দুঃখ হলো যে এই সংস্কারের সম্বন্ধে অর্থমন্ত্রী খুব বেশি কিছু বলেননি। কিছু কিছু বলেছেন, আমরা আসবো, কিন্তু বিএনপির সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে কিছু বলেছেন কিনা আমি দেখি না, সেটা বলেননি। আপনি হয়তো দেখে আমরা থাকতে সংস্থাগুলোর পারবেন। ক্ষেত্রে কয়েকটা শব্দ শুনেছি, কিন্তু এর আগে সবশেষ বাজেট যখন বিএনপি সরকার দিল 20-21 বছর আগে, 20-21 বছর আগে অর্থনৈতিক বাস্তবতা বদলেছে, এই সময় তাদেরও চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে, কিন্তু তখনকার বাস্তবতার তুলনায় এখনকার বাস্তবতাকে মিট করার জন্য যে ধরনের একটা সুষম বাজেট দরকার, সুষমই ওই অর্থে যে আয় ব্যয় সমান, নট দ্যাট সবার জন্য একটা সমান চিন্তা ভাবনা করার মতো বাজেট, সেটা তারা দিতে পারলো কিনা। আমি আপনার দ্বিতীয় কথায় বলি, সবার জন্য সুষম কেন হবে? যে আমার পিছিয়ে আছে, যার অসুবিধা আছে, তার জন্য বেশি দিতে হবে। সেহেতু সুষম বাজেট শব্দটা সবার সবাইকে জন্য গুরুত্ব বাজেটটা, দিয়ে যদি আমরা এটা করি। বাগাড়ম্বর ছাড়া কিছু না। আমার অর্থনীতির দৃষ্টিতে হলো যে আমার পিছিয়ে আছে, অসুবিধাগ্রস্ত মানুষ তাকে আমার আছে, টেনে তুলতে যে হবে। আমাকে তাকে আরো অধিকতর ইতিবাচক পদক্ষেপ দিয়ে দিতে হবে। এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয়ত যেটা হলো যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন পরিস্থিতির দুটো বড় ধরনের ভিন্নতা এসেছে আমি মনে করি, আমার ইতিহাস জ্ঞানের থেকে বলি। সেটা হলো 1 নম্বর হলো আমরা একটা অভ্যুত্থান উত্তর সমাজে বসবাস করছি। আমার একটা সক্রিয় তরুণ গোষ্ঠী এখন সচলভাবে এই বিদ্যমান, সেহেতু তাদের এইটাকে আমার ইতিবাচক হিসেবে একটি চালিকা শক্তি হিসেবে দেখতে হবে। সেটার কিছু হয়তো অনুরণন আমি দেখেছি বাজেট বক্তৃতার ভিতরে। আর দ্বিতীয়ত যেটা হলো, সেটা হলো যে এখন এগুলিকে সম্পাদন করার জন্য একটা বড় শক্তি হলো প্রযুক্তি, এটার একটা বড় শক্তি হলো ডিজিটাল ব্যবহার, এটা একটা বড় শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এইগুলোকে ব্যবহার করে আপনি অনেক সময় অনেক সমস্যা যেটা আমরা আগে পারিনি সেটা এখন করি। এখন তো আপনি সমস্ত টাকা পয়সা লেনদেন আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে করি। আমরা বিভিন্ন সরকারি যে সমস্ত টাকা দেই, আমরা বিল পরিশোধ করি, এগুলোও আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন করতে পারি। সেহেতু দেখেন দক্ষতা বৃদ্ধির তো অনেক জায়গা আগের থেকে অনেক বেশি শুরু করে। সবচেয়ে বেশি মানে কম শিক্ষিত মানুষও আজকাল টেলিফোন দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। সেহেতু আমি মনে করি যে এই সম্ভাবনাটা একটা হলো, তাগিদটা বেড়েছে চাহিদার দিক থেকে, আবার এটাকে চাহিদা পূরণ করার জন্য প্রযুক্তি আমার বড়ভাবে আমার সাথে এসেছে। আমরা সবশেষ 3টা বাজেট যদি একটু মূল্যায়ন করি, আমি জানি না আপনি কিভাবে দেখবেন, যে 3টা বাজেট পরপর 3 জন অর্থমন্ত্রী বা উপদেষ্টা উপস্থাপন করা, হয়তো বাংলাদেশে, কোথার বাজেট, হয়তো বাংলাদেশে এর আগে এরকম হয়নি। আবুল হাসান মাহমুদ আলী, সালেউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী 3 জন ভিন্ন অবস্থান থেকে 3টা বাজেট দিয়েছেন। এই দুটো আগের যে দুটোর কথা বললেন তার সাথে এবারের বাজেটের মৌলিক পার্থক্যটা হলো এটা একটা নির্বাচিত সরকারের ভিতর দিয়ে আমরা বাজেট নিচ্ছি। ওই 3 বাজেটের প্রথম বাজেট যেটা উল্লেখ করেছেন ওইটার তো কোনো জবাবদিহিতার জায়গাই ছিল না। ওটা তো লুটপাটতন্ত্রের অংশ হিসেবে সেই বাজেট তৈরি হয়েছিল, সে তো তার সাথে তুলনীয়ই না। দ্বিতীয় যে বাজেটটি তৈরি হয়েছিল সেটা একটা বৈধ সরকার কিন্তু অনির্বাচিত সরকার ছিল, সেহেতু তাদের প্রতি সেরকমভাবে চাহিদাও ছিল না। আমরা তো দেখেছি তারা সংস্কারের কথা বলে মাঝ রাস্তায় কিভাবে আমাদের ফেলে চলে গেছে। সেহেতু এইবারের বাজেটের মৌলিক তফাৎটা হলো এই যে জবাবদিহিতার জায়গাটা অনেক বেশি শক্তিশালী, এবং আমরা আমাদের মতো বাইরের মানুষও যদি ওই জবাবদিহিতা না চায়, ওই সংসদের ভিতরে যে 300-350 প্রতিনিধি আছে তারা সেটা চাইবে, কারণ তারা জানে যে ওই বাজেট যদি তাদের এলাকায় ঠিক মতো না হয় তাহলে তারা দেশে থাকতে পারবে। আমি একবার শুনলাম যে এনবিআর সম্পর্কে তিনি বলছেন যে নীতি এবং ব্যবস্থাপনাকে তিনি আলাদা করতে চান। এটা গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে জোরালোভাবেই আলোচনা ছিল, কিন্তু গেল কয়েক মাস ধরে আমরা কিন্তু তেমন কোনো, কিন্তু
তিনি যে আজকে কথাটা বললেন, আপনি এতে আশাবাদী কিনা যে এর মাধ্যমে আমাদের এই যে 6 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বা এই লক্ষ্য অর্জনে তিনি এই ধরনের পদক্ষেপ নেবেন সেটা কাজে দিবে? দেখুন, প্রথম কথা হলো জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার। জাতীয় রাজস্বের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে অর্থমন্ত্রী বলছেন যে এটা বিভাজনটা হবে এবং নীতি কাঠামোতে এমন মানে নীতি প্রণয়নে এমন মানুষ থাকবেন যারা অবশ্যই আদায়ের মধ্যে যুক্ত থাকবেন না, এবং এই বিষয়ে অভিজ্ঞ এরকম মানুষই আমি মনে করি হয়তো বিভিন্ন যোগ্য মানুষ যারা এই এলাকাতে কাজ করেছেন তাদের হয়তো নিয়ে হয়তো একটা কিছু হবে। তো এইটার প্রত্যাশার ভিতরে আছে, সেটা নির্ভর করে অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান হিসেবে কে থাকেন, কতদিন থাকেন ইত্যাদি বিষয় হচ্ছে এইটা একটা। কিন্তু আসলে যা আদায়ের জায়গাটা তো হলো যে আপনি যে করের জাল সম্প্রসারণ করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে আপনি যেই 3 নম্বরকে বাধ্যতামূলক করা এবং বিভিন্ন জায়গাতে আপনার অগ্রিম অর্থ যেই কর আদায় করা হচ্ছে সেগুলোকে সোজাসুজি আপনার আয়করের সাথে সমন্বয় করা, আর যেই সমস্ত অসমন্বিত অর্থ এখনও পাওনা হয়ে রয়েছে সেগুলোকে যত সময়ের ভিতরে ফেরত দেওয়া ইত্যাদি বিষয় রয়েছে। আবার একই রকমভাবে আপনি যদি বাজেটের যে বর্ধিত আয়ের দিকে দেখেন তাহলে তার বেশিরভাগই আসবে ভ্যাটের থেকে, প্রত্যক্ষ করের থেকে আসবে না। তো ওই ভ্যাটের থেকে আসতে হলে এইটাকে যেই ধরনের মানে লেনদেনকে যেভাবে হিসাবের ভিতরে আনতে হবে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা থেকে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ সেই হিসেবে। এবং সেইটার জন্য যেমন হয়তো পাইকারি বিক্রেতাদের উপরে 2% করে যে কর আরোপ করা হয়েছে, ওইটা হলো যে আপনার 1002 টাকা, এটা যেটা হয় আমরা বলি আপনি কান টেনে মাথাটা নিয়ে আসতে চাচ্ছেন আর কি, এইটা হলো ব্যবস্থা। তো ওই রকমের উদ্যোগ আছে, কিন্তু আমি আগেই আপনাকে বলেছি যে সেটা হলো যে কোনটা থেকে কত টাকা আসবে এই হিসাব কিন্তু রাজস্ব বোর্ড বলে নাই, ওইটা বাজেটের ভিতরে নাই। অর্থাৎ আপনি ওই যে ভ্যাটের ছাড় দিলেন বিভিন্ন শিশু খাদ্য থেকে আরম্ভ করে অন্যান্য দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য, সেটাতে আপনি কত ছাড় দিলেন আর ওই ছাড়টা আপনি কোথা থেকে উসুল করছেন সেটা খুব পরিষ্কারভাবে আসে নাই বলে এটাই ঘটনাক্রমে। যেহেতু আমি অনেক বাজেট দেখেছি, সাইফুর রহমান সাহেব সবসময় দিতেন। সাইফুর রহমান সাহেব বলতেন যে আমি নতুন কর আরোপ করার ফলে এত টাকা পাবো আর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এত টাকা পাবো। এখন যেটা বলতে হবে সেটা হলো যে আমি করের জাল সম্প্রসারণের মাধ্যমে কত আনবো আর যারা কর ফাঁকি দিচ্ছিল তাদের থেকে কত আমি আনবো, এবং একই রকমভাবে আমি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড মানুষকে ধরে ধরে হয়রানি করবে না এবং কতগুলো বেতনভোগী মানুষের উপরে বেশি অত্যাচার করবে না, এইটা থেকে কিভাবে সে নিষ্কৃতি দেবে সেই দক্ষতার কথা পরিষ্কার হয়নি। কিন্তু একটা বিষয়ে আপনার অবজারভেশন জানবো আমি, যে এই ভ্যাট থেকে আমাদের আয়ের যে লক্ষ্যমাত্রা এত বেশি বাড়ানো হলো, ভ্যাটটা তো 18 কোটি মানুষেরই দেওয়ার একটা উপকরণ, এবং একেবারে গরিব মানুষ যে প্রান্তিক পর্যায়ে ছোট 10 টাকার একটা জুস কিনে খাচ্ছে তাকেও কিন্তু ওই ভ্যাটের চাপটা বহন করতে হয়। দেখেন, আপনি তো বললেন গরিব মানুষ এখন জুস খায় না, জুস তো এখন মোটামুটি ভাবে সবার খাবার হিসেবে চলে আসছে। তা যদি গরিব মানুষ সত্যি গরিব হয়, গরিব তো একটা তুলনামূলক বিচার, তাই না? এখন $3000-এর উপরে ডলার 3000-এর উপরে মাথা পিছু আয় হয়ে গেছে, তাহলে আমার আলোচনা ভিন্ন হবে এখন। হ্যাঁ, সেহেতু এখন আগে হলো স্যান্ডেল খরমের উপরে আমার ট্যাক্স পড়বে কি পড়বে না, এখন আমার জুতো জামার উপরে পড়বে কি পড়বে না, এটা তো আলোচনা ভিন্ন। আমি সাধারণভাবে যেটা মনে করি সেটা হলো যে একটা চাপ আছে বিদেশিদের, আমাদের দাতা গোষ্ঠীর থেকে, দাতা গোষ্ঠী না, উন্নয়ন সহযোগীদের থেকে। সেটা হলো যে ভ্যাটের যে এই ক্ষেত্রে যে বহু ধরনের দর মাত্রা আছে এগুলোকে একীভূত করার ক্ষেত্রে আমি এটার খুব পক্ষে না। আমি মনে করি যৌক্তিক করা যেতে পারে কিন্তু অবলুপ্ত করা যাবে না, এবং সেই জন্য ধরেন খাদ্যপণ্যের উপর আমি কোনো ভ্যাট নেওয়ারই পক্ষপাতী না। হ্যাঁ, শিশু খাদ্যের উপর কোনো ভ্যাট নেওয়ার পক্ষপাতী না। সরকার এবার বাজেটের ভিতরে বিভিন্ন আপনার স্বাস্থ্য উপকরণের ক্ষেত্রে ভ্যাট তুলে দিয়েছে,
কমিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই চিকিৎসা ব্যয় কমানোর জন্য আমি ওটার পক্ষপাতী, ওগুলিকে কম রাখার জন্য। আবার অন্যান্য জিনিস, আপনি বাড়ি কিনবেন, অ্যাপার্টমেন্ট কিনবেন, গাড়ি কিনবেন, সেখানে ভ্যাট দিবেন বড় করে। আপনি উচ্চ পর্যায়ের বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনি ভ্যাট দিবেন পরিষ্কার করে, এবং ভ্যাট দেওয়ার বদলে আপনি রিসিপ্টটাও নেবেন আমরা মনে করি, এবং ওদের ওখানে ইলেকট্রনিক মেশিন থাকবে যাতে এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে হিসাবের ভিতরে যায়। সেহেতু আমি ভ্যাটকে সমস্যা দেখি না। ভ্যাট হওয়ার কথা ছিল আমাদের দেশে, সেটা হলো যে আপনি প্রত্যেক ক্ষেত্রে যেই মানে সেই অর্থে যে করটা দিচ্ছেন, এটা কোনো অবস্থাতেই 15% উপরে উঠবে না যদি আপনি হিসাবটা ঠিক থাকে। কিন্তু আমাদের দেশে এটা সেলস ট্যাক্স হয়ে গেছে, অর্থাৎ হলো বিক্রয় করের মতো সাথে লেগে গেছে আর কি। এটাও আধুনিকায়ন করতে হবে। ওই যে ডিজিটালাইজেশন, ডিজিটাল ইন্টিগ্রেশনের কথা বললাম, ওইটার মাধ্যমে এটা আগামী দিনে অবশ্যই করতে হবে, এই বছরই করতে হবে। আমরা কি প্রত্যক্ষ আয়কর থেকে লক্ষ্যমাত্রা বাড়ানোর ক্ষেত্রে মানে কোনো ধরনের কোনো ভীতির মধ্যে থাকি যে আমরা ওই টার্গেটটাকে কেন বড় করে ধরি না? না, আমার আয়কর বৃদ্ধির ক্ষেত্রে তো যেটা হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম, যেটা থেকে সরকার পিছিয়ে গেল, সেটা হলো আপনি পৃথিবীতে শুধু আয়কর দিয়ে এই রকমের লক্ষ্যমাত্রা করতে পারবেন না। আমরা মনে করি এটার সাথে আপনার সম্পদ কর দিতে হবে। সম্পদ দেশের ভিতরে, যে কোনো দেশে আপনার যে সামাজিক বিভাজন তৈরি হয়, যে বৈষম্য তৈরি হয়, এটা কোনোদিন আয়কর দিয়ে আপনি সুরাহা করতে পারবেন না। উন্নত দেশে যদি দেখেন, আপনার এটার ভিতরে সম্পদ কর থাকে। সম্পদ কর এখনও দেই আমরা এখন সারচার্জ হিসেবে দেই, কিন্তু পরিষ্কারভাবে সম্পদগুলোকে স্বচ্ছতার মাধ্যমে হিসাবের মধ্যে নিয়ে এসে এটা আমরা দেই না। কারণ হলো এটার সাথে আবার অন্য প্রশাসনিক, আনুষঙ্গিক, রাজনৈতিক বিষয়াদি জড়িত আছে। কর ব্যবস্থাপনাকে বিরাজনীতিকরণ যদি না করতে পারি প্রশাসনের ভিত্তিতে, এবং সরকারের ওঠানামার সাথে সাথে যে আয়কর দিয়ে মানুষকে হয়রানি যদি না করি, তাহলে দেখবেন এইটাতে পরিস্থিতি আসবে বা উন্নত হবে। আর দ্বিতীয় একটা বক্তব্য, সেটা হলো যে শুধু সম্পদ কর দিয়েও হবে না। যেই করটা দিতে পারলে সবচেয়ে ঠিক হতো, সেটা হলো উত্তরাধিকার কর। সরকার এটাও করলো না। আলোচনা ছিল শুরুতে একটা ছিল, কিন্তু এটা করলো না। ওনারা আমাদের সাথে আলোচনা করেছিলেন, আমাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়েছিলেন, লেখাটেখা ইত্যাদি, সেটা করলো না। উপরন্তু কি হলো না, আপনি বাইরের টাকা নিয়ে আসার ক্ষেত্রে আপনি আবার অন্য সুযোগের কথা আলোচনায় তুললেন। তাহলে আপনি বোঝেন রাজনীতিটা কোথায় আছে। অর্থনীতির রাজনীতিটা আপনাকে বুঝতে হবে, যে বর্তমান সরকার যেইভাবে চলছে, সে যেভাবে ব্যাংকিং খাতের সংস্কারের ক্ষেত্রে হোঁচট খাচ্ছে, এটা থেকেই তো আমাদের বোঝা উচিত যে রাজনীতিটা কত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। সরকারের তো মাত্র 3 মাস হলো, এখনই কি এই মূল্যায়নগুলো? যে সরকার এই যে রেজলিউশন অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্টটা করলো, এটা দিয়ে তো পরিষ্কারভাবে পুরনো লুটেরাদের ফিরে আসার রাস্তা তৈরি করা হচ্ছিল। তো এইটার ক্ষেত্রে এখন শুধু আমাদের মতো নাগরিকরা বা বিশ্লেষকরা না, এটার সাথে বিদেশিরা, দাতা গোষ্ঠী, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারাও দিচ্ছে। আমাদের কথা না শুনুক, এখন বিদেশিদের কথা শুনবে সরকার। এবারের সরকারকে বাজেট ঘাটতি পূরণ করার জন্য $9.5 বিলিয়ন আনতে হবে, ঋণ নিতে হবে। $1 বিলিয়ন ইতিমধ্যে পেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে। IMF এর সাথে চুক্তি হলো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির আগে এই টাকা আসবে না। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এখানে প্রশ্ন রয়েছে, কিন্তু সব জায়গাতেই ওনাদের একটি, আমার সাথে যা কথা হয় ওনাদের এই গত 1 সপ্তাহ ধরে কথা হয়েছে বাজেট নিয়ে পার্টিকুলারলি, সেটা হলো ওনারা সংস্কারের ব্যাপারে সরকারের যথেষ্ট উদ্যম দেখতে পাচ্ছেন না। আর আমি সরকারের সংস্কারের জন্য কোনো নকশাও দেখি না। সেহেতু সেই নকশাটা বাজেট বক্তৃতায় ইঙ্গিত আছে, কিন্তু কোনো পথরেখা নেই। এইটা না, সিপিডি থেকে একটা গবেষণা একাধিকবারই করা হয়েছে যে আপনি যে করটা সরকারকে দেই বা কোনো একটা সংস্থাকে দেই, সেটা সরকারের খাতায় সুস্পষ্টভাবে বড় একটা অংশই পৌঁছায় না। আপনি কি এবার অর্থমন্ত্রীর কোনো উদ্যোগ দেখেছেন যে না, আগে আমার যদি 5 টাকা লস হতো, সেই লসটাকে আমি 3 টাকায়? এই জন্য সরকার, আমি মনে করি, খুবই একটি ভালো পদক্ষেপে গেছে। এই চালান পদ্ধতি ব্যবহার করার কথা হচ্ছে। এই চালান পদ্ধতির মাধ্যমে তাৎক্ষণিকভাবে যখন যেটা দিচ্ছেন, সেটা সোজাসুজি সরকারি কোষাগারে যে পৌঁছাবে আমরা প্রত্যাশা করি, এবং এটা আইবাস যেই ডাটা তথ্য ভাণ্ডার আছে, সেখানে এটা প্রতিফলিত হবে। খেয়াল করে দেখেন, একসময় এই বিএনপি সরকারের যে রাজনৈতিক ম্যানিফেস্টো আছে, সেখানে একটা শব্দ ব্যবহার করেছে, এটা আমি প্রায়শই উল্লেখ করে ওনাদের মনে করিয়ে দিতে চাই। সেটা হলো, ওনারা বলেছেন যে একটা সোশ্যাল ফিসকাল কন্ট্রাক্ট।
সোশ্যাল ফিসকাল কন্ট্রাক্ট মানে কি? একটা সামাজিক আর্থিক চুক্তি। অর্থাৎ এটার অর্থ হলো আমি যদি কর দেই তাহলে আমাকে সেবা দিতে হবে। আপনি যদি সেবা না দেন ঠিকমতো আমি কর দিতে অস্বীকারও করতে পারি। বুঝেছেন? সেহেতু কোনোদিন করদাতারা যেন আবার আপনার বিগড়ে না বিপ্লবী যায়। না হয়ে ওঠে। খেয়াল রেখেন আপনি এটা। এবং তাহলে কিন্তু বিরাট ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সেহেতু ওই সোশ্যাল কন্ট্রাক্টটা, ওই সামাজিক চুক্তিটা এই সরকার সম্মান করবে বলে আমি প্রত্যাশা করে আছি। এবং ওই কথাটা ওনারা দিয়েছেন। দেখুন সমস্যাটা হলো যে প্রথম বাজেট দেখে আমি এখনও ইংরেজিতে বলে বেনিফিট অফ ডাউট, অর্থাৎ ওনাদের আমি এখনও কিছু চিন্তার ছাড় দিচ্ছি এখনই এইটার ভিতরে। কিন্তু আমরা নজরদারিতে রাখবো। হ্যাঁ, আপনারা জানেন আমরা করেছি নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে রিফর্ম ট্র্যাকার করেছি। প্রতিদিনের ওনাদের কাজকর্মের হিসাব আমরা রাখবো। আমরা পুরনো থেকে শিখেছি যে এটা বাজেট আলোচনা আপনার আমার মৌসুমি বিষয় হতে পারে না। এটা সারা বছরের আলোচনা, প্রতিনিয়ত করতে হবে এবং সম্ভব হলে মানুষ কোন গোষ্ঠীর মানুষের কথা বলছি, এই যুবক বেকার যুবকের কথা বলছি কিনা, শারীরিকভাবে প্রতিবন্ধীর কথা বলছি কিনা, আমি নারীদের কথা বলছি কিনা, পার্বত্য চট্টগ্রাম উপকূল অথবা উত্তরবঙ্গের কথা, শুষ্ক জায়গার কথা বলছি কিনা, এইগুলোকে ভেঙে ভেঙে বলতে হবে। একই রকমভাবে বলতে হবে। সম্ভব হলে আমি প্রত্যাশা করি সংসদ সদস্যরা তার এলাকার জন্য যেই টাকা বরাদ্দ হয়েছে তারও জবাবদিহিতা ওনারা পরিষ্কারভাবে করবেন। আপনাকে বলুন, দিন বদলেছে, একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছি। কেউ যদি মনে করে আগের বাজেটের মতোই যে কে সেইভাবে হবে, তার চেয়ে ভ্রান্ত ধারণা আর কিছু হতে পারে না। সপ্তাহখানেক আগে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে 1.5-2 মাসের মধ্যে একটা বাজেট তৈরি, এটা খুব কঠিন কাজ। তাহলে উনি কি বেনিফিট অফ ডাউটের সুবিধাটা নিয়ে নিলেন সেই কথাটা বলে? ওনারা তো 2-3 মাসের জন্য ওনার কেন কষ্ট হবে? ওনার তো রাজনৈতিক ম্যানিফেস্টোই আছে। ওনারা তো কয়েক বছর ধরে চিন্তা ভাবনা করেছেন কিভাবে কাজ করবেন। সে তো এটা তো বললে তো হবে না। আর ওনার সাথে প্রশাসন আছে, সে প্রশাসনের সাথে মিলে ওই 10% এখানে বাড়াচ্ছি, 5% ওখানে বাড়াচ্ছি, আর কিছু একটা মনোরঞ্জনের জন্য বিভিন্ন জিনিস দেখবো, এটা তো তরিকা তো আমরা সবাই জানি এটা। কিন্তু তারপরেও আমি ওনাকে এই জায়গায় সুযোগটা দিব। ওনারা যে রাজনৈতিক ম্যানিফেস্টো প্রত্যাশার কথাগুলো বলেছেন এবং উনি যেইভাবে বলেন সেইটার ক্ষেত্রে আমি কিছু কিছু ইঙ্গিত দেখেছি। সেই জন্য প্রত্যাশা করে আছি বাস্তবায়ন কেমন করে। এবং মনে রাখতে হবে একটা জিনিস, যে প্রথমবারের মতো না, আমার কাছে মনে হয়েছে এমন একটা অর্থমন্ত্রী আছেন আমাদের যিনি সমস্যাগুলো বুঝেন। হ্যাঁ, ব্যবসায়ী গোষ্ঠী থেকে অর্থমন্ত্রী এর আগেও হয়েছে, কিন্তু ওনারা নিজের ব্যবসাটা বুঝতেন। আমি প্রত্যাশা করে আছি এবার যে অর্থমন্ত্রী আছে উনি দেশের অর্থনীতিটা বুঝবেন। সেহেতু সেই চেষ্টাতে দেখি। তো বিশ্বাস করে বোকা হওয়া একদিকে ভালো, অবিশ্বাস করে আগের থেকে সমালোচনা করার চেয়ে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে ব্যবসায়ীদের দিক থেকে একটা বড় প্রত্যাশা ছিল যে ব্যবসা বান্ধব পরিবেশ রাজনৈতিক সরকার আসলেই মোটামুটিভাবে ফিরে আসবে। আমরা যদি এখন চিন্তা করি যে মাননীয় অর্থমন্ত্রী তিনি ব্যবসায়ী, গভর্নর তিনিও একজন ব্যবসায়ী, মাননীয় অর্থমন্ত্রী এককালে বাণিজ্য মন্ত্রী ছিলেন, তাহলে কি বাংলাদেশে শতভাগ ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে আসবে এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি? আপনি যদি মনে করেন মানুষ বদলালেই পৃথিবী বদলে যায় তাহলে তো বড় মুশকিলের কথা, তাই না? সেহেতু এই মানুষগুলোকে তো এই প্রতিষ্ঠান, এই প্রশাসন, এই জমে থাকা সমস্যা, এগুলি সবগুলি নিয়ে, এবং পরিবর্তনশীল পৃথিবী, তার ভিতরে যুদ্ধ ইত্যাদি নিয়ে থাকতে হয়। তার ভিতরে আবার উত্তরাধিকার সূত্রে এক চুক্তি ইত্যাদি রয়েছে। সেহেতু তার যেটা আমরা আমি উপলব্ধি করি যে একজন অভিজ্ঞ মানুষ, একজন বিচক্ষণ মানুষ যদি থাকে এবং সে যদি কোনো স্বার্থ গোষ্ঠীর করায়ত্ত না হয় এবং ব্যক্তি ব্যবসাতে আবার মনোযোগী না হয়ে যায়, অবস্থানকে ব্যবহার করে, তাহলে উন্নতি করা সম্ভব বলে আমি মনে করি আর কি। এবং সেটার জায়গাটা হলো যে যেই সমস্ত কারণে ব্যবসা আটকে আছে তার কিছু অভ্যন্তরীণ, কিছু আন্তর্জাতিক, কিছু বর্তমান, কিছু ইতিহাস, তো সেইগুলোকে দেখার। তো এইবারের বাজেটে যেমন উনি যতগুলি এই যে বিনিয়ন্ত্রণের পদক্ষেপের ভিতরে গেছেন এবং এটার ভিতরে যে আস্থা সৃষ্টি করার নীতির ব্যাপারে ওই যে বিশ্বাসযোগ্যতা আনার ক্ষেত্রে চেষ্টা করেছেন, আমি কিছু এটার ভিতরে ইঙ্গিত তো দেখি আমি এটার ভিতরে, এইটার ভিতরে। তবে এইটার বাস্তবায়ন করার জন্য যে শক্তি লাগে, আপনি উদ্যোক্তাদের কথা বললেন, তো সেই উদ্যোক্তাদের দেখেন বাজেটের আগে, এখন আমি ওনাদেরও বলেছি আপনাকেও বলছি, ওনাদের তো কোনো যৌথ কণ্ঠস্বর আমি দেখি নাই।
এফবিসিসিআই এর এখনো ইলেকশন হয় নাই, ওটারা কথা বলেন না। যেটা আরও যারা আছেন তারা ভিন্ন ভিন্নভাবে কথা বলেন। একত্রিতভাবে একমাত্র দেখেছিলেন প্রধানমন্ত্রী যখন ডাকেন তখন ওনারা একত্রিত হন। এছাড়া ওনারা একত্রিতভাবে একটা পলিসি সমস্যা নিয়ে দাঁড় করিয়ে এনবিআর এর সাথেও যখন করেন তাও আলগা আলগাভাবে সেইভাবে হয়, কারণ ওনাদেরও বিভিন্ন খাতওয়ারি বিভিন্ন ধরনের স্বার্থ আছে। ওনাদের ভিতরেও টাকা ফেরত না দেওয়া লোক অনেক আছে, ওনাদের ভিতরে কর ফাঁকি দেওয়া লোক অনেক আছে, ওনাদের ভিতরেও অনেকে আছেন যাদের আত্মীয় স্বজনরা টাকা বিদেশে নিয়ে গেছেন। সেহেতু সেই মানুষগুলোর থেকে নেতৃত্বকে সৎ, যোগ্য, দক্ষ, আস্থাভাজন নেতৃত্ব ওনারা নিয়ে আসতে পারলে আমি মনে করি আমরা যে সমস্ত জিনিসগুলো চাই সেগুলো আরও তাড়াতাড়ি করা যেত। আমি ওনাদের শক্তি হিসেবে দেখি উদ্যোক্তাদের, আমি সেই শক্তির যথেষ্ট প্রকাশ আমি এখনও দেখতে পাচ্ছি না। এটা আমি ওনাদেরও বলেছি, আপনাদের যৌথ কণ্ঠস্বরটা কোথায়? সেই যৌথ কণ্ঠস্বর সহকারে নীতি প্রণেতাদের আমরা বাধ্য করব। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার বলেন, হয়রানি বলেন, সেগুলো আমরা কমাবো। কর বিভিন্ন ধরনের যে ফাঁকি দিচ্ছে এগুলিকে আমরা আনবো। আবার করের জালে পড়ে আমার ছোট ছোট কর্মকর্তারা যে সমস্ত এই লাইসেন্স পারমিট ইত্যাদি নিয়ে যে হয়রানি হচ্ছে সেগুলোকে আমরা বন্ধ করব। ওনারা যখন শক্তিশালীভাবে কথা বলেন তখন এটার উপকার হয়। আমি তো নাগরিকদের পক্ষ থেকে যখন কথা বলি তার একটা বড় শক্তির জায়গা তো আমি মনে করি সবসময় বেসরকারি উদ্যোক্তারা, নিশ্চয়ই তাদের কণ্ঠস্বর তো চাচ্ছি। আমার ব্যাংক খাতের যে বর্তমান বাস্তবতা, আমার খেলাপি ঋণ তো সবশেষ 3 মাসে বেশ খানিকটা আবার বেড়েছে। আমি এবার মোটামুটি 1,16,000 কোটি টাকার মতো ঘাটতি অর্থায়ন এখান থেকে নিব। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ইতিহাসের মধ্যে সর্বনিম্ন জায়গায়। ব্যাংক খাতও আগের মতো অবস্থায় নাই যে চাইলে আমি সেখান থেকে টাকাটা নিতে পারবো। এই টাকাটা নিয়ে ব্যাংক খাত দাঁড়াবে বা আরও ভালো করবে নেওয়ার পরেও, এরকম কোনো ইন্ডিকেশন কি দেখা গেছে? শুনুন, এইটি তো আমি আপনাকে আফসোসের কথা বললাম যে অর্থমন্ত্রী ব্যাংক খাত সম্বন্ধে আরও বিস্তারিতভাবে কোনো কর্মকৌশল বললেন না। কিছু আলোচনা আছে, 2-3টি বাক্য আছে যে কিভাবে পুনঃপুঁজিকরণ করার জন্য কত টাকা বাজেট থেকে দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়টি আছে। কিন্তু এইটি বাস্তবতা যে কিছু ব্যাংক আছে তারা হয়তো কোনো দিনই দাঁড়াবে না, এবং সেহেতু ওইটাকে পুঁজিভরণ করতে হলে যেই পরিমাণ টাকা লাগবে ওই টাকা দেশি বিদেশি বা ব্যক্তি উৎস থেকে এটা নাই। এটা সেহেতু ওই কঠিন বাস্তবতাকে ধরতে হলে আমার অন্য ব্যাংকগুলোকে চালু করার ব্যাপারে আমার ঠিক রাখার ক্ষেত্রে আগাতে হবে। আর্থিক খাত বহির্ভূত প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে ব্যাংকিং খাত বহির্ভূত প্রতিষ্ঠান ওনারা 5টা বন্ধ করছেন। এটা তো সাহসী পদক্ষেপ, এবং তাদের কিছু টাকা ফেরত দিবেন ইত্যাদির বিষয় আছে। সেহেতু আপনি গ্রহীতাদের টাকাকে সুরক্ষা দিয়ে এবং অনেক ক্ষেত্রে হয়তো মালিকদেরও শাস্তি বা সুরক্ষা দিয়ে আপনাকে একটা অবস্থায় আসতে হবে। কারণ হলো খুব পরিষ্কারভাবে যে বুঝতে হবে যে এই যে বাজেট দিয়েছে এই বাজেটকে বাস্তবায়ন করতে হলে ব্যাংক খাত যদি সচল না থাকে তাহলে ওনারা একসাথে পপাত ধরণীতল হবেন। এই পুরা বাজেটের সবচেয়ে বড় যদি আপনি মানে কি বলেন কৃষ্ণ গহ্বর, হ্যাঁ, দ্য ব্ল্যাক হোল যদি আমি বলি কৃষ্ণ গহ্বর, সেটা হলো অর্থের সংস্থান। এবং এটার একটা হলো জাতীয় রাজস্ব বোর্ড, আরেকটা হলো বিদেশিরা। এবং এই বিদেশিদের যদি আমরা কোনো কারণে আমাদের যে ঋণ খেলা অবস্থায় আছি সেটা পরিশোধের ক্ষেত্রে একবার যদি কোনো ধরনের গাফিলতি হয়, ব্যত্যয় ঘটে, তাহলে তো আরও বড় ধরনের সমস্যায় আমরা পড়ে যাব। অর্থমন্ত্রীও বক্তৃতায় বলেছে, আমরাও বলেছি, সরকার বাংলাদেশ এখন একটি ঋণগ্রস্ত মধ্য ঋণগ্রস্ত দেশের, আমি তো বলি অনেক তীব্র মধ্য ঋণগ্রস্ত দেশের ভিতরে। আপনার সব মনে থাকার কথা, যখন আগের সরকার পতিত সরকার যখন ঋণ নিচ্ছিল, যখন আমি এটার বিরোধিতা করছিলাম, তখন ইআরডি থেকে এবং বিদেশিরা এবং আইএমএফ বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছে, চিন্তা করো না, 30% মাত্র জিডিপির, এইটা নিয়ে চিন্তা করার কি আছে। আর আমরা সর্বদা বলেছি যে 30 না 40 কিছু যায় আসে না, 2% শোধ দিতে পারবো কিনা সেইটার আমার টাকা আছে কিনা সেইটা হলো ব্যবস্থা। ওনারা কোথায় এখন? হ্যাঁ, যারা বলেছিল যে আরও ঋণ নাও কোনো সমস্যা নাই, তারা এখন কোথায় আছে সেইটার জবাবদিহিতাটা কে করবে? রাইট। অর্থমন্ত্রী তখন হয়তো বাজেটের আলোচনা শুরু হয় নাই, তিনি দায়িত্ব নেওয়ার 1-2 মাসের মধ্যে যখন বড় প্রকল্পগুলো নিয়ে যাচাই বাছাই বা আলোচনা শুরু হলো, বিএনপি সরকার নতুন কোনো মেগা প্রকল্প গ্রহণ করবে না এরকম কিছু কথা নেই। কিন্তু আজকে বাজেট বক্তৃতায় তিনি তার কিছু স্বপ্নের কথা বলেছেন, বড় বড় কিছু প্রকল্প। এটা কিভাবে দেখেন আপনি? আমি এভাবে দেখি, যারা এগুলি বলেছে তারা অর্ধশিক্ষিত মানুষ,
কারণ তাদের মেগা প্রকল্প সম্বন্ধে কোনো ধারণা নাই। তারা মেগা প্রকল্প বলতে ইতিহাসে আগের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা চিন্তা করেছে। মেগা শব্দটার অর্থ হলো বড়, অর্থাৎ বড় অর্থায়নের করে বড় প্রকল্প। তো পদ্মা ব্যারেজ করব, আমার টাকা লাগবে না? অবশ্যই। আমি আরেকটা যমুনা সেতু করব, টাকা লাগবে না? আরে ফার্মার্স কার্ডের আমার যদি কৃষক কার্ড করি, এটাকেও মেগা প্রকল্প বানানো যায়। যদি আমি পুরো দেশের জন্য সব মানুষকে দেই, তাহলে এটাও তো মেগা প্রকল্প। সেহেতু আমি যারা বলেছেন ওটা অর্ধশিক্ষিত রাজনৈতিক চিন্তা থেকে বলেছেন, অর্থনৈতিক ব্যস্ততা সম্বন্ধে ধারণা নেই। মেগা প্রকল্প করতে হবে, মেগা প্রকল্প প্রয়োজন আছে, এবং আগামী দিনে এটার অর্থায়ন দেশি বিদেশি মিলিয়ে এবং নতুন কায়দাতে করতে হবে। নতুন কায়দার একটা যেমন কায়দা অর্থমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, এগুলি নিয়ে সেটা হলো সিকিউরিটাইজেশন করা। অর্থাৎ যেমন আপনার পদ্মা ব্রিজ আছে আমাদের, পদ্মা ব্রিজকে যদি আমরা এখানে একটা কোম্পানি বানাই, কোম্পানি বানিয়ে যদি আমরা এটা শেয়ার বিক্রি করি, ওই টাকা যদি আমরা অন্য একটা দিয়ে বানাই এবং ওইটার থেকে আয় যদি ওই শেয়ারওয়ালাদের ঠিক মতো আমরা দেই বন্ড দিয়ে ইত্যাদি করা যায়, ওটা তো আর্থিক ব্যবস্থাপনার কত ধরনের উদ্ভাবনী উপায় আছে, পদক্ষেপ আছে ওটার ভিতরে। মেগা প্রকল্প বাংলাদেশে প্রয়োজন এবং হবে। আমার আর গুনে গুনে দুটো প্রশ্ন আছে। স্বাস্থ্য শিক্ষায় আমরা বরাদ্দ মোটামুটি বাড়িয়েছি, এবারও কি তাহলে সেই বরাদ্দগুলো বিল্ডিং বা ভবন নির্মাণ বা অবকাঠামো নির্মাণেই যাবে নাকি? আপনি আশাবাদী কিনা যে মানব সম্পদ এবং প্রকৃত সেবা পাওয়ার ক্ষেত্রে এই সরকার তার বরাদ্দটাকে কতটুকু গুণগতভাবে? দেখুন, আমার মনে হয় যে বোকা করে শেখে, চালাক অন্যকে দেখে শেখে। আমি ভরসা করে থাকতে চাই যে এই সরকার চালাক সরকার। তারা বিগত সরকারের সমস্যাগুলো দেখে শিক্ষা নিবে এবং এটা অভ্যুত্থানোত্তর সরকার। সেহেতু বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমস্ত 2-4টা পরামর্শ দিয়েছিলাম এগুলি সরকার নিয়েছে। যেমন আপনার মনে থাকার কথা, নাগরিক প্ল্যাটফর্ম থেকে আমরা দুপুরবেলা খাওয়া বাচ্চাদের জন্য বারবার বলেছি। আমি বলেছি 2 পয়সার এই বিস্কুট খাওয়ানোর জন্য বিদেশিদের কাছে হাত পাতবো আমার নিজের নাগরিকদের জন্য, এটা আমার কাছে লজ্জার ব্যাপার মনে হয়। তো সরকার এটা মিড ডে মিলের ভিতর ঢুকছে, ক্রমান্বয়ে এটা বাড়বে। দেখলাম সেদিন পচা খাওয়ার দেওয়ায় 2 জনকে অ্যারেস্ট করেছে, সেহেতু আগের চেয়ে এটা হবে। আমি যেটা দেখার বিষয়, এখন আমি আজকে এখন সন্ধ্যা এখন ফিরে গেলে পরে আরও ভালো বলতে পারবো, সেটা হলো যে যেই টাকাটা বরাদ্দ হয়েছে, একটা তো আগেই বলেছি থোক বরাদ্দ হয়েছে, সেটা নিয়ে দুশ্চিন্তা আছে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হলো যে আমি প্রাথমিক শিক্ষায় কি দিচ্ছি এবং কারিগরি শিক্ষাকে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষেত্রে কি করতে পারছি। তবে ওই যে আবার ভয় লাগে যে আবার হাজার হাজার যুবককে কি বলে আপনার প্রশিক্ষণ দিয়ে বাজারে ছেড়ে দেন, যে এই শিক্ষার প্রশিক্ষণে সে কোনো চাকরি বা উদ্যোক্তা হতে পারে না। সেটা এখন দেখেছি যে ওনারা বলেছেন যে প্রশিক্ষণের সাথে ওনারা কত 60% না 70% অন দি জব হতে হবে, চাকরির সাথে একসাথে ওনারা এটা মিলাচ্ছে, ইন্টিগ্রেটেড। তো এটা একটা ভালো উদ্যোগ নিশ্চয়ই। এটা তাহলে শিখেছে তো কিছু চালাকি তো দেখছি, সেহেতু আমি ভরসা করে আছি। আমরা ভরসা করতে চাই। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বাজেট স্পেশাল। ভালো থাকবেন আপনারা সবাই।